আন্দোলন প্রত্যাহারে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পরও অনৈক্য পরিষদ চেয়ারম্যানের অপসারণ সহ কয়েকটি দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি। আমরা কিন্তু ধীরে ধীরে আসলে আপনার কঠিনতম পর্যায়ে যাচ্ছি। আমরা কিন্তু এতদিন পর্যন্ত কখনোই কমপ্লিট শাটডাউনে যাইনি। আমরা অলওয়েজ আলোচনার জন্য রাজি আছি। যদি প্রপারলি আমাদের কাছে মেসেজ আসে আমরা রেসপন্ড করব। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি। Dolly, though, he just tossed it up. Gap on the back foot. কলম্বো টেস্টে হারের পরপরই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধান ও ৭৮ রানে হার। শুল্ক নিয়ে ফের মুখোমুখি কানাডা যুক্তরাষ্ট্র। বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের, অবস্থানে অনড় কারণে প্রশাসন। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। এনবিআরে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআরে প্রস্তাবিত খসড়া পরামর্শক কমিটির সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিতসহ মোট 4 দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি। শনিবার সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচে এই কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করে আসছেন, তবুও তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না। আলোচনার পথ উন্মুক্ত রাখলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। এদিকে আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরেই অনেকটা অচলাবস্থা এনবিআর অফিসে। যারা আমাদের আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি করে আমাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত না করে একটা সেমিনার করার উদ্যোগ নিয়েছিলেন। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয় আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন মার্চ টু এনবিআর কর্মসূচি নিয়ে কি বলছেন সংস্কার ঐক্য পরিষদ? সংস্কার ঐক্য পরিষদের মূলত 4টি দফা দাবি ছিল। এনবিআর যেই নীতিগত পরিবর্তন বা সংস্কার, পাশাপাশি এনবিআর এর চেয়ারম্যানকে মূলত 4টি দফা দাবি ছিল। এনবিআর যেই নীতিগত পরিবর্তন বা সংস্কার, পাশাপাশি এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণের দাবি সহ 4টি দাবি থাকলেও মূলত আজকে তারা এখন এই মুহূর্তে একটি দাবি করছেন যে এনবিআর এর যে চেয়ারম্যান তাকে অপসারণ করতে হবে। এবং তাদের আজকের এই মার্চ টু এনবিআর কর্মসূচি সকাল 9টার পর শুরু হয়েছে। এখানে অংশ নিয়েছেন ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, বিভিন্ন জেলা শহর থেকে আসা এনবিআর এর যে কর্মকর্তা রয়েছে তারাই আসছেন। মূলত আজকে তারা এখানে পালন করছেন এখানে, যার কারণে এখানে এনবিআর এর কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে যে কথাগুলো বলছেন সেই কথা, তাদের যে অপসারণ, সেই অপসারণটাই আসলে তাদের প্রয়োজন। এটা বলছেন যে এনবিআর এর যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে তাদের যে এই আলোচনা, সে আলোচনায় তারা বসবেন না, এই কথা তারা বলছেন। মূলত এখন তারা এক দফায় দাবি করছেন। এখানে এনবিআর এর যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন আজকে 3টার দিকে তারা তাদের যে নীতিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন যে তাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটি কি আসবে। তবে এখানে প্রায় কয়েক হাজার যারা এনবিআর কর্মকর্তা রয়েছেন তারা অংশ নিয়েছেন। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, তাদের মোতায়েন করা হয়েছে। বিজিবি রয়েছেন, কোস্ট গার্ড রয়েছেন, পাশাপাশি সেনা সদস্যরা রয়েছেন, পুলিশের কর্মকর্তা রয়েছেন, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এই মুহূর্তে এনবিআর এর অফিসের নিচে না ঘটে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়েছেন। মূলত তাদের যে এনবিআর যে সংস্কার বা অধ্যাদেশ জারি হয়েছিল সেটি অবিলম্বে বাতিলের দাবি ছিল এর আগে, এবং এনবিআর সংস্কারে তাদের যেই নীতিগত সিদ্ধান্তের করার ক্ষেত্রে এনবিআর এর সকল কর্মকর্তাদের
কর্মসূচিও পালন করেছে, এখনো সেটি চলমান রয়েছে। শাটডাউন কর্মসূচি চলমান থাকার পর তারা আজকে করেছেন, সবশেষ তারা শাটডাউন কর্মসূচিও পালন করেছেন, এখনো সেটি চলমান রয়েছে। শাটডাউন কর্মসূচি চলমান থাকার পর তারা আজকে পূর্ব নির্ধারিত যে ঘোষণা মার্চ টু এনবিআর কর্মসূচি সেটি পালন করছেন এবং এখানে তারা বলছেন শান্তিপূর্ণভাবে তাদের যেই দাবি চেয়ারম্যানকে অপসারণ করা না হলে তারা কোনো প্রকার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবেন না, এটি তারা এখানে বলছেন এই মার্চ টু এনবিআর কর্মসূচিতে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। মার্চ টু এনবিআর কর্মসূচির খবর জানাচ্ছিলেন আগারগাঁও থেকে সহকর্মী রাব্বি হোসেন। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে রয়েছেন সহকর্মী তানজিম শাফিন। এনবিআর অচল হয়ে পড়ায় ব্যবসায়ীরা কর রাজস্ব নিয়ে কি সমস্যায় পড়েছেন? উজ্জ্বল, জানেন যে 1 মাসের বেশি সময় ধরে চলা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে এক প্রকারে স্থবির হয়ে পড়েছে দেশের বাণিজ্যিক কার্যক্রম। বিশেষ করে আমদানি রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন চলতি অর্থ বছর অর্থাৎ বিদায়ী 2024-25 অর্থ বছরে যেমনটা সম্ভব হচ্ছে না। আগামী অর্থ বছরকে কিংবা আগামী সময়ের জন্য সেই রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা যেন অর্জন করা যায় কিংবা এই খাতটিকে যাতে শক্তিশালী করা যায় সে লক্ষ্যে সংস্কার কমিশন গঠন সহ বেশ কিছু পদক্ষেপ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং সর্বশেষ গত মে মাসের 12 তারিখে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল রাজস্ব বোর্ডকে রাজস্ব নীতি এবং রাজস্ব আহরণ ব্যবস্থাপনা এই দুই ভাগে ভাগ করে, যে অধ্যাদেশটি রাতে জারি করা হয়েছিল বলে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ তোলেন এবং তারপর থেকে তারা লাগাতার কর্মসূচি দিয়ে এসেছিলেন। তারা বলছেন যে এই সংস্কার কার্যক্রমটি করতে গিয়ে তাদের সাথে যে ধরনের আলোচনা বা পরামর্শ প্রয়োজন ছিল সেটি আসলে করা হয়নি। তো এই 1 মাস ধরে আমরা যেটি দেখেছি যে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন তার মাত্রা বেড়েছে, যেখানে ঢাকার কাস্টমস হাউস থেকে শুরু করে একেবারে চট্টগ্রাম কিংবা ভোমরা কিংবা দেশের সব স্থলবন্দরগুলো, শুল্ক স্টেশন বলেন, সব জায়গায় এর প্রভাব পড়েছে। এতে বন্দরে যেমন আমদানি রপ্তানি পণ্যের জট বেঁধেছে, তেমনি অনেক অর্ডার নষ্ট হওয়ার সংখ্যা রয়েছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। তো ব্যবসায়ীদের যে ক্ষতি সেটি মূলত আমাদেরকে ভোগাবে বা দেশের অর্থনীতিকে ভোগাবে, যে কারণেই ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। তো সেখানে আমরা এখনো উপস্থিত আছি, ব্যবসায়ী প্রতিনিধিরা এখানে আসতে শুরু করেছেন। এখানে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজেএমইএ, বিকেএমইএ থেকে শুরু করে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স, ঢাকা চেম্বার অফ কমার্স, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, সব যে শীর্ষ সংগঠনগুলো রয়েছে ব্যবসায়ী প্রতিনিধিদের, সেই সংগঠনগুলো এখানে আজকে যৌথভাবে এই ব্রিফিংটি করবে এবং এখান থেকে তারা তাদের যে সমস্যাগুলো হচ্ছে, বিশেষ করে আসলে আমদানি রপ্তানির ক্ষেত্রে রাজস্ব বোর্ডের বিভিন্ন কাজ থাকে, এদের মধ্যস্থতা ছাড়া আসলে সেই কাজগুলো সম্পন্ন করা যায় না। তাই এক প্রকারে মুখ থুবড়ে পড়েছে দেশের আমদানি রপ্তানি এবং ব্যবসা উৎপাদন সবকিছুই। তো সেখান থেকে আসলে তাদের এই ব্রিফিং এর অপেক্ষায় আছে। তারা যখন জানাবেন যে সংকটগুলো কোথায় কোথায় রয়েছে এবং কি কি আলোচনা হতে পারে, সেখান থেকে পরবর্তীতে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উজ্জ্বল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পিডেট দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে। দুপুর 2টায় সমাবেশের মূল পর্ব শুরুর কথা থাকলেও সকাল 10টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব। দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 5 আগস্টের পর দলটির সবচেয়ে বড় শোডাউনে অংশ নিতে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের বহনকারী কয়েকশো যানবাহন ঢাকায় প্রবেশ করে। বিএনপি ব্যবসাকে রাজনীতিকরণ করবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সিলেট বিএনপির বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব।
অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান। সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করব, এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আর ব্যবসায়ীদেরকেও আমি একটু অনুরোধ করব, আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত, কারণ তাহলে সকলের জন্য সুবিধা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান উপলক্ষে জামায়াতে ইসলামের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচির কথা রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেখছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থান উপলক্ষে জামায়াতে ইসলামের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে সরাসরি ছিলাম। ঢাকা উত্তর সিটির নগর ভবনে 3 চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রায় 1000 পুলিশের সহকারী হিসেবে ট্রাফিকে স্টুডেন্টরা এখন কাজ করছেন। একটা নির্দিষ্ট কর্মঘণ্টার বিনিময়ে একটা নির্দিষ্ট অনারিয়াম তারা পাচ্ছেন, এবং সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে ইয়েটা বাস্তবায়ন করতে চাই। সেই জায়গা থেকে আজকেও যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন, সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন, এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন, এবং তারা পরবর্তীতে আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করবেন এবং লাইসেন্স প্রাপ্তির জন্য তাদেরকে প্রস্তুত করবেন। এবং আমরা এই যে স্টুডেন্টদের পার্ট টাইমার হিসেবে বিভিন্ন কাজে অংশগ্রহণ, এটা সরকারেরও একটা দেখা যায় যেখানে আমাদের ফুল টাইমার প্রয়োজন নেই, সেখানে আমরা একজন ফুল টাইমার নিচ্ছি, নিয়ে তাকে অতিরিক্ত বেতন ভাতা সব কিছু দিচ্ছি। সেখানে আমরা একজন পার্ট টাইমার নিলে সরকারের বিভিন্ন কাজে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ব্যয়টা কমে আসবে, এবং এটা আমরা আরও বিভিন্ন জায়গায় কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করছি। সেটা সামনে আরও কয়েকটা সেক্টরে আমরা এটা ইন্ট্রোডিউস করব। সর্বোপরি আজকের এই আমি বলবো যে এই আমাদের এই বড় উদ্যোগের প্রথম ধাপ, প্রথম সিঁড়ি আমরা যে শুরু করতে যাচ্ছি, এই বাস্তবায়নের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ দিতে চাই, এবং একই সাথে আহ্বান জানাতে চাই আমাদের রিক্সা চালকদের এই ট্রানজিশনটার দিকে আসার জন্য। ইতিমধ্যেই অনেক আগ্রহ আমরা পাচ্ছি। আমাদের ট্রেনাররা ট্রেন্ড হওয়ার আগেই রিক্সা চালকরা আমাদের কাছে আসছেন যে তারা ট্রেনিংটা নিতে চান, তারা লাইসেন্সটা নিতে চান, এবং তারা বৈধভাবে একটা ট্রানজিশনের মধ্যে তারা যেতে চান। এই আগ্রহটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, এবং আমরা মনে করি যে আমাদের কাজটা সকলের সহযোগিতায় এবং অংশগ্রহণে খুব সহজভাবে বাস্তবায়ন করা যাবে। তবে এটা একদিনের কাজ না বা 1 মাসের কাজ না, এটা টু বি কন্টিনিউড, এবং এই প্রসেসে সবার সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ব্যাটারি চালিত রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। সরাসরি ছিলাম সেখানে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে অন্তত 2 বাস যাত্রীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 16 জন। শুক্রবার ভোররাতে হাসরা হাইওয়ে থানার বিপরীত পাশের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। প্রথম ধাক্কাতেই বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানে সড়ক রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও 2 জন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে সাবেক ইউপি সদস্য এবং তার ভাবিকে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ইউপি সদস্যের স্ত্রী। শুক্রবার রাত 11টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য শহীদুলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক নিয়ে একবার সালিশ বৈঠক হয়। এর জেরে এই হত্যাকাণ্ড। নিহতের মেয়ে সুমনা আক্তার জানান, শুক্রবার রাত 11টার দিকে তার বাবা শহীদুল বাড়ির সামনে পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল হাওলাদার ও লিটন হাওলাদার সহ আরও 5 থেকে 6 জন ধারালো অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা করে। এ সময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলি বেগম তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে শহীদুল ও তার ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শহীদুলের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা ও চলতি বছর বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে। এদিকে চট্টগ্রামে মশক নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে মশক নিধনে ওষুধ প্রয়োগ, সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান, চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বর থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। প্রথমেই যাচ্ছি বরিশালে অমিতের কাছে। অমিত, জানাবেন ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে হাসপাতালগুলোর সক্ষমতা কেমন দেখছেন? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে এই মুহূর্তে আমি রয়েছি। এই হাসপাতালটিতে সবসময় কিন্তু রোগীর চাপ বেশি থাকে, বিশেষ করে উপজেলা এবং জেলা পর্যায়ের যারা রোগী রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালটিতে এসে ভিড় করেন। সুতরাং সবসময় দেখা যায় যে 500 শয্যার এই হাসপাতালটিতে প্রায় 2 থেকে 2500 রোগী সবসময় ভর্তি থাকে এবং এর কারণেই কিন্তু চাপটি বেশি। এর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায়। বরগুনার, বিশেষ করে বরগুনা সহ অন্যান্য যে জেলা উপজেলাগুলো রয়েছে সেখানকার রোগীরাও কিন্তু বরিশালের এই হাসপাতালটিতে এসে ভিড় করছে, যার কারণে কিন্তু শয্যা সংকট সহ নানা ধরনের সংকটে ফেলে পড়েছে হাসপাতালটি এবং চিকিৎসক সংকট বরাবরই রয়েছে। তবে এই মুহূর্তে শয্যা সংকটের কারণে অনেকেই দেখা যাচ্ছে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এবং যদি একটু পরিসংখ্যানটা বলে দিই, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় 27 জন নতুনভাবে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ পর্যন্ত এখন ভর্তি রয়েছে 106 জন রোগী। এছাড়া গতকালকে একজন রোগী মারা গেছেন এই হাসপাতালটিতে। তো সব মিলিয়ে এই বর্তমানে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 11 জন, তার মধ্যে 5 জন বরিশালের শেরেবাংলা সহ অন্যান্য জেলা এবং বরগুনাতেই রয়েছে এর মধ্যে 6 জন। তবে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বরগুনা এবং এই হাসপাতালটিতে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে প্রায় 80% রোগী কিন্তু বরগুনা থেকে এসেছে এবং এখানে চিকিৎসা সেবা নিচ্ছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বরগুনে আসলে ডেঙ্গু রোগীর যে চিকিৎসা সেটি যথাযথ হচ্ছে না, যার কারণে তারা কিন্তু এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভিড় করছেন এবং এখানে এসেই কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছেন যারা রোগী রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি যে চলতি বছরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 641 জন রোগী মোট ভর্তি হয়েছে। এর মধ্যে জুন মাসেই 444 জন রোগী কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সুতরাং বলা যায় যে এই মাসে কিন্তু সবচেয়ে বেশি রোগী এখানে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এবং বিভাগের চিত্র যদি বলি, বিভাগে কিন্তু ইতিমধ্যে চলতি বছরে দেখা যাচ্ছে 4305 জন রোগী সর্বমোট আক্রান্ত হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে 435 জন। এর মধ্যে বরগুনাতেই চলতি বছরে আক্রান্ত হয়েছে প্রায় 2632 জন রোগী। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু বরিশালের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর চাপ বাড়ছে, যার কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে যারা চিকিৎসক নার্স রয়েছেন তাদের। তো বরিশাল থেকে এই ছিল ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। উজ্জ্বল। এবার যাব চট্টগ্রামের সহকর্মী শোয়েব রহমানের কাছে। শোয়েব, মশক নিধনে সিটি কর্পোরেশনের ক্রাশ প্রোগ্রামের আওতায় কী কী কার্যক্রম রয়েছে? উজ্জ্বল, প্রথমে একটু এই বছরের ডেঙ্গুর চিত্রটা দিয়ে আপনাকে জানিয়ে শুরু করতে চাই। চট্টগ্রামে কিন্তু এবছর এখন পর্যন্ত এই চলতি মাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হয়েছে 139 জন। এই চলতি জুন মাসে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত 6 মাসে মোট 408 জনের মতো কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং একটা সময় বলা হতো যে মার্চ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রধান মৌসুম, কিন্তু এখন সারা বছরই কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং গেল বছর কিন্তু 4323 জন ডেঙ্গু
আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর চলতি বছর এখন পর্যন্ত 2 জন কিন্তু ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো এই যখন অবস্থা, তখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ থেকে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু হচ্ছে এবং সেই ক্রাশ প্রোগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন যে নার্সিং কলেজ রয়েছে সেই নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে একটু পরে শুরু হবে এবং সেখানে মশক নিধনে সিটি কর্পোরেশন যে 2 ধরনের ঔষধ ব্যবহার করে, অ্যাডাল্টিসাইড, লার্ভিসাইড, এই 2টি ওষুধের পাশাপাশি পোড়া তেল, সেই পোড়া তেল ব্যবহার করা হবে এবং উন্মুক্ত নালা কিংবা যেখানে পানি জমে থাকে সেই পানিগুলো অপসারণের পাশাপাশি জমে থাকা পানি সরানো হবে এবং একই সাথে বাসাবাড়ির প্রাঙ্গণে যে সকল স্থানে পানি জমে থাকতে পারে, ফুলের টব, নারিকেলের ছোবড়া, এই সকল জায়গাতে যাতে পানি জমে না থাকে সেগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু লিফলেটও বিতরণ করা হবে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 41টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে ভাগ করে কিন্তু মাসব্যাপী এই মশক নিধনের কার্যক্রম চলবে এবং এই বছর মশক নিধনে সিটি কর্পোরেশনের যে বাজেট, সেই বাজেটেও কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। গেল বছর সিটি কর্পোরেশনের মশক নিধনের বাজেট ছিল 8 কোটি টাকা, সেখানে এই বছর 1 কোটি টাকা বাড়িয়ে সেটিকে কিন্তু 9 কোটি টাকা করা হয়েছে এবং ইতিমধ্যে মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে যে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রোধে কিন্তু মাসব্যাপী কার্যক্রমের পাশাপাশি সারা বছরই তারা কার্যক্রম চালু রাখতে চায় এবং সেই কারণে নালা এবং বাসাবাড়ির প্রাঙ্গণে যাতে জমে থাকা পানি যাতে জমে না থাকে সেজন্য প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনার কথাও তিনি বলছেন। তবে তার আগে জনগণকে সচেতন করতে ডেঙ্গুর বিষয়ক এবং চিকুনগুনিয়া বিষয়ক সতর্কতামূলক লিফলেট এবং সেই লিফলেট বিতরণ করবেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং একই সাথে চট্টগ্রামে ডেঙ্গুর পাশাপাশি কিন্তু চিকুনগুনিয়ারও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকুনগুনিয়াটি আসলে শনাক্ত করা কিছুটা কঠিন। চিকিৎসকরা যেটি বলছেন যে মূলত চিকুনগুনিয়া শনাক্তকরণের যে প্রযুক্তি সেটির কিছুটা ঘাটতি রয়েছে চট্টগ্রামে, যেই কারণে কিন্তু চিকুনগুনিয়া শনাক্ত কম হচ্ছে। তবে প্রকৃত আক্রান্তের চেয়ে শনাক্তকৃত আক্রান্তের চেয়ে প্রকৃত আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি, তাই চিকিৎসকরা কিন্তু আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। তো চট্টগ্রামে মাসব্যাপী যে ক্রাশ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে সেই ক্রাশ প্রোগ্রামের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, এরই মধ্যে শনাক্ত হচ্ছে করোনাও। একই সময় 3টি সংক্রামক রোগের হানায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ম্যালেরিয়া বাড়ছে, মৃত্যুর সংখ্যা, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা ও পাহাড়ি এলাকায় ভ্রমণ নিয়ন্ত্রণ ছাড়া এই সংকট সামাল দেয়া কঠিন। আরও জানাচ্ছেন মন্তস বেদজ্ঞ। একদিকে ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে ম্যালেরিয়ার কবল, এর মাঝে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসও। সব মিলিয়ে জেলার স্বাস্থ্য খাতের উপর বাড়ছে চাপ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে জানুয়ারি থেকে 25 জুন পর্যন্ত কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2508 জন, যার মধ্যে 2205 জনই রোহিঙ্গা আর স্থানীয় 303 জন। শুধু জুন মাসে আক্রান্ত 856 জন। তবে ডেঙ্গুতে এখনও মৃত্যুর ঘটনা না ঘটলেও ম্যালেরিয়ায় জুন মাসে প্রাণ হারিয়েছেন 6 জন, যার মধ্যে 5 জন রোহিঙ্গা, 1 জন স্থানীয়। এরা সবাই পাহাড়ি এলাকা ঘুরে এসে আক্রান্ত হয়েছিলেন। হাজতuna algoyre era saida hazgurinno abari jayre জ্বর মানে কি এড়ে জ্বর উঠিলে মানে গমক ভালো গিয়ে ডাইরেক্ট আবার গিয়ে তো এরা সাইডটা আবার জ্বর উঠি। আর বাচ্চারা 3 দিনের চিকিৎসা করছে, 3 দিন যখন চিকিৎসা করছে চিকিৎসাটা ভালো না হওয়ার বাচ্চারা ফোন দেওয়া নাই, হাসপাতাল মেডিকেল হাসপাতালের মধ্যে ভর্তি করাই। ছুটি শেষ হয়ে গেছি, ছুটি শেষ হওয়ার পর আমি হাড়জারের মধ্যে চলে গেছি। চলে যাওয়ার পর একদিন হয়েছে, একদিন পর আমি ক্লাসে গেছি। ক্লাসের মধ্যে আমি তখন আশরাফ হঠাৎ অসুখ হয়ে গেছে। ম্যালেরিয়ায় গত 6 মাসে আক্রান্ত হন 431 জন, আর শুধু জুন মাসে আক্রান্ত হয়েছেন 216 জন। আক্রান্তদের মধ্যে 200 জনই বান্দরবান, রাঙামাটি কিংবা নাইক্ষ্যংছড়ি সহ পাহাড়ি এলাকা থেকে কাজ করে বা ভ্রমণে গিয়ে ফিরে এসেছেন। গত 2 বছরের তুলনায় এই মাসে আমাদের অলরেডি অনেকগুলো ম্যালেরিয়া কেস ধরা পড়েছে। ধরা পড়ার কেসগুলো কিন্তু কক্সবাজারের নিজস্ব না, এগুলো সব হলো এরা বাইরে কাজ করতে যায়। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী বান্দরবান জেলা আছে, এই জেলা খুবই ম্যালেরিয়া প্রবণ জেলা। ওখানে গেলে মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়, কিন্তু ওখানকার সাধারণ লোকজন যারা আছে তারা তো ম্যালেরিয়ার সঙ্গে সচেতন, জ্বর হলে পরীক্ষা করে ওষুধ পায় ওখানে। কিন্তু আমাদের যে লোকগুলো ওখানে কাজ করতে যায় তারা জ্বর হলে এখানে চলে আসে। এখানে চলে আসার পরে আমাদের তো এখানে ম্যালেরিয়ার সাধারণত একটু কম, সেজন্য এত বেশি গুরুত্ব। আমরা ফার্মেসিতে যখন যাই তো ফার্মেসি থেকে ওষুধ খেয়ে তারা 2 দিন অপেক্ষা করে, এই 2 দিন অপেক্ষা করতে গিয়ে ম্যালেরিয়াটা সিরিয়াস হয়ে যায়।
ডেঙ্গু ও ম্যালেরিয়ার ভয়াবহতা যখন বাড়ছে ঠিক তখনই মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। বর্তমানে জেলায় শনাক্ত হয়েছেন ১৬ জন করোনা রোগী, যার ১১ জন রোহিঙ্গা, ৫ জন স্থানীয়। এদের সবার চিকিৎসা চলছে নিজ নিজ বাড়িতে। তবে আপাতত প্রস্তুত রাখা হয়েছে সদর হাসপাতালের ৬টি কেবিন। এখানে কোনো রোগী চিকিৎসা নিতে আসে না এ পর্যন্ত, এবং তবে আমরা যেহেতু এটা আমাদের কোভিড বাড়ছে পুরো বাংলাদেশে, এবং তাদের প্রস্তুতি হিসেবে আমরা কিন্তু 6টা একটা বেড কেবিনটাকে আমরা কোভিডের জন্য সংরক্ষিত রেখেছি। 9 সদস্য বিশিষ্ট সিনিয়র কনসালটেন্ট একটা টিম করা হয়েছে, যারা মানে কোনো কোভিড মানে কোনো জটিলতা যদি নিয়ে আসে, হ্যাঁ, সেই চিকিৎসার জন্য আমাদের ওই কমিটি করা হয়েছে। তারপরে স্যাম্পল কালেকশনের জন্য আমাদের একটা এই কী বলে এই আউটডোরে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ফ্লু কর্নারে আমরা একটা টিম করেছি। করোনার সংক্রমণ দেখা দেওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে গঠন করা হয়েছে 9 সদস্যের র্যাড টিম। স্বাস্থ্য বিভাগের দাবি, মশা নিয়ন্ত্রণে মশারি বিতরণ, সচেতনতামূলক প্রচার ও ম্যালেরিয়া আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনসচেতনতা সৃষ্টি। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। কক্সবাজারে বালিয়াড়ি কেটে তৈরি করা কৃত্রিম খালটি ভরাট করা হয়েছে। শুক্রবার রাতে কলাতলি পয়েন্টের ডিভাইন ইকো রিসোর্টের পাশের খালটি ভরাটে তৎপর হয় জেলা প্রশাসন। এখন টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে প্রশাসনের উদ্যোগে ভরাট করা হয় কৃত্রিম খালটি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও ওই এলাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতো পাশের একটি ছড়ার মাধ্যমে। সেটি প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফের সামনে গিয়ে মিশত সাগরে। কিন্তু সম্প্রতি অতিথিদের চলাচলের সুবিধার্থে ছড়াটি বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেয় ক্যাফে কর্তৃপক্ষ। তখন থেকেই জমা পানির চাপে ডিভাইন ইকো রিসোর্টের সামনে ও পাশে তৈরি হয় গভীর ডোবা। এরপর সেই পানি নিষ্কাশনের জন্য বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরির অভিযোগ ওঠে ওই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, 1 জুলাই শহীদদের স্মরণে দোয়া, রংপুরে 16 জুলাই আবু সাঈদ দিবস দোয়া মাহফিল, সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই মহা সমাবেশ, সবশেষ 6 থেকে 8 আগস্ট সবাইকে নিয়ে পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া মাসব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সকল দেশবাসী আমাদের জামাত ইসলামী ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
খবর দেখছেন এখন ঢাকা। পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সবশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেঞ্জ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। মার্কিন দলের সঙ্গে আলোচনায় আমরা খুব ভালো অগ্রগতি হয়েছে জানিয়ে আলোচনা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, উভয় পক্ষেই দ্রুত চুক্তিটি চূড়ান্ত করার জন্য গুরুত্ব সহকারে প্রচেষ্টা চালাচ্ছে। কানাডার আরোপ করা শুল্ককে প্রকাশ্য আক্রমণ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় কানাডার ব্যবসায়ীরা সরকারকে নমনীয় হতে অনুরোধ করলেও অবস্থানে অনড় মার্কিন প্রশাসন। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো কানাডায় একতরফা ব্যবসা করে আসছে বহু বছর ধরে। তাদের আয়ের ওপর ৩% হারে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করে অটোয়া, যা গুগল, অ্যামাজন, মেটা, এয়ারবিএনবি ও উবারের মতো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর প্রযোজ্য হচ্ছে ৩০ জুন থেকে। এটি গত ৩ বছর আগে থেকে পরিশোধ করতে হবে। প্রাথমিকভাবে কোম্পানিগুলোর ওপর করের পরিমাণ প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। মাথার ওপর থাকা বিশাল এই বকেয়া কমাতে এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে আগে থেকেই দুই সরকার যখন দর কষাকষি করছিল, তখন তা পুরোপুরি ভেস্তেই দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। কানাডার আচরণকে আক্রমণাত্মক হিসাবে উল্লেখ করে ট্রাম্প বলেন, অটোয়া সমঝোতা করার মতো নয়, তাই তিনি কয়েকদিনের মধ্যে নতুন শুল্কের পরিমাণ ঘোষণা করবেন। Yeah, I guess they could remove it. They will, but I don't really, I mean, it doesn't matter to me. We have all the cards. We have all the cards. You know, we do a lot of business with Canada, but relatively little. They do most of their businesses with us. Look at that. All instructions. কয়েকদিন আগে G7 বৈঠকেও দুই দেশের মধ্যে বাণিজ্য ইস্যুতে একটা সুরাহা হওয়ার বিষয়ে কথা হয়। আসার কথা ছিল নতুন পথ, কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে এখন সেখানে বিচ্ছেদের সুর, কেননা নিজেদের অবস্থানে কানাডাও অনড়। In different parts of the world. That's not unique to Canada, by the way. Just let's put that in context. This is not the big thing. The big thing is all the VAT and other type of taxes you have around the world. And we had a discussion at the G7 about a few weeks ago, and even in Washington last time, to explain to our American colleagues that a lot like the VAT they have in Europe and the GST we have in Canada is neutral. তবে ব্যবসায়িক সংগঠন এবং প্রাদেশিক নেতারা বলছেন, ট্যাক্সটি আপাতত স্থগিত করা উচিত, যাতে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও খারাপ না হয়। ইতোমধ্যে ট্রাম্পের ঘোষণার পর মুদ্রা বাজারে সরাসরি নেতিবাচক প্রভাব দেখা গেছে। গেল ফেব্রুয়ারি থেকে মার্কিন শুল্ক ইস্যুকে কেন্দ্র করে কানাডার অর্থনীতি বেশ নাজুক অবস্থানে গিয়ে ঠেকেছে। বেকারত্ব, অর্থনৈতিক সংকট ভোগাচ্ছে বাসিন্দাদের। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিষয়গুলো সহজ করে আনার চেষ্টা করছিলেন। এর মধ্যে নতুন শুল্কের চাপ সামলে ওঠা রীতিমতো দুষ্কর হবে বলছেন বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয়, তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল আদালতের বাধা দেওয়ার ক্ষমতা খর্ব করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রবিহীন অভিবাসীর সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলে আর কোনো বাধা থাকল না ট্রাম্প প্রশাসনের। বিস্তারিত জাহানারা ভুইয়ার প্রতিবেদনে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে বেশ কয়েকটি আদেশ বাস্তবায়নে দেশটির অঙ্গরাজ্যগুলোর নিম্ন আদালতের বাধার মুখে পড়তে হয় ট্রাম্প প্রশাসনকে। তবে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এ বিষয়ে নতুন রায় দিয়েছেন, যেখানে ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল কোর্টের বাধা দেওয়ার ক্ষমতা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের 6 বিচারকের মধ্যে 3 জনই এ রায়ে সম্মত হন। সুপ্রিম কোর্টের এই রায়কে ট্রাম্পের বড় জয় বলে উল্লেখ করেছেন রিপাবলিকানরা, কারণ এতে করে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়নে তেমন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। তাই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাধার মুখে পড়া নির্বাহী আদেশগুলো দ্রুত বাস্তবায়নের কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
This morning, the Supreme Court has delivered a monumental victory for the Constitution, the separation of powers, and the rule of law in striking down the excessive use of nationwide injunctions to interfere with the normal functioning of the executive branch. The Supreme Court has stopped the presidency itself. That's what they've done. সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দেশটিতে বসবাসরত নথিপত্রবিহীন অভিবাসী সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার বাতিলে আর কোনো বাধা থাকল না ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধন অনুযায়ী দেশটিতে জন্ম নেওয়া সব শিশুরাই মার্কিন নাগরিকত্ব পাবে। পিউ রিসার্চের তথ্য মতে 2022 সাল নাগাদ যুক্তরাষ্ট্রে 12 লাখ শিশু রয়েছে যাদের বাবা মায়ের নথিপত্রে ঝামেলা রয়েছে এবং 2050 সালে যার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় 50 লাখ। জন্মসূত্রে নাগরিকত্ব থাকা সত্ত্বেও অভিবাসী বাবা মায়ের কাগজপত্র ঠিক না থাকায় এসব শিশুদের যুক্তরাষ্ট্রের মাটি থেকে বিতাড়িত করতে চান ট্রাম্প। তবে তার এই সিদ্ধান্ত বাতিলে আদেশ দেন ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস ও ওয়াশিংটনের ফেডারেল আদালত। মূলত এই আদেশের প্রেক্ষিতেই শুক্রবারের সুপ্রিম কোর্টের এই রায়। যদিও ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জোহানারা ভুইয়া, এখন বিশ্ব। দেখছেন এখন ঢাকা। ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিনিময়ে ইরানে $3,000 কোটি বিনিয়োগের বিষয়ে গোপনে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির দুটি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা আপাতত স্থগিতের কথাও জানিয়েছেন তিনি। তেহরানে উদ্বেগজনক হারে পরমাণু সমৃদ্ধ করলে ইরানে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নাফি আরমান মননের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ডিলমেকার কিংবা পিসমেকার, নিজের উপাধির প্রতি সুবিচার করতে কোনো পন্থাই বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। 12 দিনের সংঘাত শেষে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি। নিজেকেই যার কৃতিত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানে হামলার মাধ্যমে জয় করেছেন ইসরায়েলিদের মন। এবার চলছে অপর পক্ষকে সন্তুষ্টের চেষ্টা। ইরানে একটি বেসামরিক পরমাণু প্রকল্প গড়ে তুলতে $3,000 কোটি সহায়তা দেওয়ার বিষয়ে গোপনে আলোচনা করছে মার্কিন প্রশাসন। পাশাপাশি তালিকায় রয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশটির জব্দকৃত $600 কোটি অর্থছাড়ের প্রসঙ্গ। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতেই যুক্তরাষ্ট্রের এই তৎপরতা। মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে CNN ও NBC নিউজ। যদিও প্রতিবেদন দুটিকে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, এমন জঘন্য পরিকল্পনার কথা কখনো শোনেননি তিনি। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের মিথ্যা দাবি তোলার মাধ্যমে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তাই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা আপাতত স্থগিত করছে যুক্তরাষ্ট্র। Putting out a little statement, I'm going to respond to the Ayatollah's statement yesterday that we won the war. Oh, God, we won the war. And I said, look, you're a man of great faith, a man who's highly respected in this country. You have to tell the truth. You got beat to hell. মার্কিন প্রেসিডেন্টের দাবি, উদ্বেগজনক হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হলে আবারও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের পরমাণু স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবিকেও মিথ্যা বলে আখ্যা দেন তিনি। If the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Sure, without question, absolutely. And have you had any conversations? Turned out to be unbelievable. চলমান সংকটের মধ্যেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ছাড় না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে তেহরান। পাশাপাশি পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি চাইলে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক সুর বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। এক এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এমন আচরণের মাধ্যমে সর্বোচ্চ ধর্মীয় নেতার লাখো সমর্থকের মনে কষ্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে শুক্রবার সিনেটে ভোটাভুটি হয়। যদিও সংখ্যাগরিষ্ঠতার অভাবে ব্যর্থতার মুখ দেখেছে প্রস্তাবটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আন্দোলন প্রত্যাহারে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পরও অনৈক্য পরিষদ, চেয়ারম্যানের অপসারণ সহ কয়েকটি দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি।
আমরা কিন্তু ধীরে ধীরে আসলে আপনার কঠিনতম পর্যায়ে যাচ্ছি। আমরা কিন্তু এতদিন পর্যন্ত কখনোই কমপ্লিট শাটডাউনে যাইনি। আমরা অলওয়েজ আলোচনার জন্য রাজি আছি, যদি প্রপারলি আমাদের কাছে মেসেজ আসে আমরা রেসপন্ড করব। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি। A dolly though, he just tossed it up. Gap on the back foot given. কলম্বো টেস্টে হারের পরপর এই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধান ও 78 রানে হার। শুল্ক নিয়ে ফের মুখোমুখি কানাডা যুক্তরাষ্ট্র। বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের, অবস্থানে অনড় কার্নি প্রশাসন। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।